জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হারার ভয়ে কেউ যদি আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে তাদের রুখে দিতে তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছে। প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। জামাত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সবার জন্য ন্যায় বিচারের প্রতিশ্রুতিও দেন জামাত আমির। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৪ ও ৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত ২ প্রার্থীর নির্বাচনী জনসভা উপলক্ষে জনসমুদ্রের রূপ নেয় যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকা। সমাবেশ শুরুর অনেক আগেই বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগ দেয় যাত্রাবাড়ির ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও দাঁড়িপাল্লার সমর্থকরা। জুলাই গণ অভ্যুত্থানের বড় দুর্গ যাত্রাবাড়িতে উপস্থিত হয়ে শহীদদের স্মরণ করেন জামায়াতের আমির। নিজের পাওয়া সম্মাননা স্মারক তুলে দেন শহীদ পরিবারের হাতে। ক্ষমতায় গেলে যাত্রাবাড়ি এলাকার রূপ বদলে দেওয়ার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনপ্রতিনিধিদের বছরে ৪ বার খালে গোসল করতে হবে। আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন, যিনি মেয়র থাকবেন, এমপি যিনি হবেন, বছরে ৪ বার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে। কাজে এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে। ইনশাল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজদের সম্মানজনক পেশার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, হারার ভয়ে কেউ যদি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে তাদেরও রুখে দেওয়া হবে। ভোটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। আমরা আর পুরানা দাচের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। কর্মস্থল, গণপরিবহন সহ সর্বত্র নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারও করে জামায়াত ইসলামী। রাজধানীর অন্যতম প্রধান প্রবেশপথ যাত্রাবাড়ি এলাকার দখল নিতে মরিয়া জামায়াত ইসলামী। কাজলা ব্রিজ এলাকার এই সমাবেশে উপস্থিত লক্ষ জনতা তার সাক্ষী দিচ্ছে। তারা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারি এখানকার ২টি আসনে যে কোনো মূল্যে জামায়াত ইসলামী এবং দাঁড়িপাল্লাকে বিজয় করবেন তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সাধারণ জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ততই গুরুত্ব পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের মিশন প্রধানরা অংশ নেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কমিশনের সার্বিক প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমরা এখানে যে আর্মি ডিপ্লয় করব, বিজিবি ডিপ্লয় করব, র্যাব ডিপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল দ্য হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার। নির্বাচন কমিশন কূটনীতিকদের জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি, অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো।
বৈঠকে কূটনৈতিক প্রতিনিধিরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রকাশ করেন। I'm convinced that the Election Commission are doing their best in terms of preparation for the upcoming elections. I think the institutions are trying their level best. And that's what we have seen and that's what we heard earlier today. নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে কমিশন নিয়মিত যোগাযোগ রাখছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের নির্বাচনী সমাবেশে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে দেশের আইন শৃঙ্খলা। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কিংবা অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করে একে বাণিজ্যিক নগরী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দান পরিণত মানুষের সমুদ্রে, মানুষে মানুষে উত্তাল সমাবেশ স্থল। বারুয়াউলিয়ার পুণ্যভূমিতে দাঁড়িয়ে লাখো জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মানুষ পেয়েছে কথা বলার অধিকার। আওয়ামী লীগ স্বৈরাচার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারির ভোট নিয়েও চক্রান্ত থেমে নেই। বিগত ১৫ বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুঁজবে। পারবেন ইনশাআল্লাহ। ১২ তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন, ইনশাআল্লাহ সতর্ক থাকবেন। ধানের শীষে ভোট চেয়ে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেন তিনি। এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী। পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনায় নয়, প্রয়োজন প্রত্যাশিত দেশ গড়ার পরিকল্পনা। বিএনপির উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়ে তিনি বলেন, এ নগরকে বাণিজ্যিক রাজধানী করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একটি বড় সমস্যা, সেটি হচ্ছে জলাবদ্ধতা। ইনশাআল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, খাল খনন কর্মসূচি, যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যার সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি। ইনশাআল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। বাণিজ্যিক রাজধানী, খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। আজ আরো কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। অনেক ইতিহাসের ইমরুল আহসান, এনটিভি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠছে নির্বাচনী প্রচার। গণসংযোগ, লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের ভোটারের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট।
ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গি মাঠে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সব ভোটারদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। হিন্দু ভাইদেরকে, পরিষ্কার ভাই বোনদেরকে বলতে চাই, ভয় পাবেন না, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে আপনারা ভোট দিন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনাদের অধিকার। খুলনা ৫ আসনে ষোলোয়া বাজারে নির্বাচনী সমাবেশ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড, তার মানে মিথ্যে কথাও তো ডক করে বুঝিয়ে সমস্ত ভুয়া চেষ্টা, বাংলার মানুষেরা তো বোকা নেই। কক্সবাজার ২ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী হামিদুর রহমান আজাদ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে সেখানকার জনজীবন ও অর্থনীতি উন্নয়নের আশ্বাস দেন। দুই ছেলেকে সাথে নিয়ে প্রচারণা শুরু করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। এই বিশ্বনাথের মানুষ তার বিবেকের তাড়নায় ইলিয়াস আলীর কথা মনে করে, ইলিয়াস আলীর উন্নয়নকে স্মরণ করে আমাদেরকে সমর্থন দেবে এবং ধানের শীষে ভোট দেবেন। এছাড়া মাগুরা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, চাঁদপুর, জয়পুরহাট সহ দেশের নানা প্রান্তে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। যশোরে কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানকে দাফন করা হয়েছে। স্বজনরা জানান, তার স্ত্রী 9 মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। স্ত্রী সন্তানের মরদেহ দেখার জন্য সাদ্দামকে প্যারোল দেয়া হয়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নিন্দা করে অনেকেই। তবে জেলার জানান, তার প্যারোলের জন্য কেউ আবেদন করেননি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শনিবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্যারোলে মুক্তির আবেদন না করায় কিছু সময়ের জন্য স্ত্রী ও শিশু সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কেন সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। এই বিষয়ে জেল সুপার ও জেলা প্রশাসকের সাথে কথা বললে তারা জানান, সাদ্দামের পক্ষে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। ওনারা 6 জন লোক আসছিল, আমরা 5 মিনিট দেখা করাইছি। মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া হাতে দেখা করেছি। লাশ যদি আসে, আয়সা যদি আমাদের কাছে বলে, আমরা সাধারণত দেখা, এটা সবসময় আমাদের মানবিক চিন্তা করে আমরা দেখা করাই। কোনো আবেদন করেনি আমার কাছে, কোনো আবেদন করেনি, জানিও না। আমি কাল 4টা পর্যন্ত অফিসে ছিলাম, করেনি আমার কাছে। না, কোনো আবেদন করেনি আমাদের কাছে। আমার বাগেরহাট জেলা প্রশাসক আবার জেলা ম্যাজিস্ট্রেট আবার তারপর সুপারিশ মঞ্জুর করবে, সে মঞ্জুর করে আমার কাছে আবার আরেকটা আবেদন করতে পাঠাবে, কোনো কিছু হয়নি। পরে রাতে মরদেহ নিয়ে যাওয়া হয় বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে মা ও শিশুকে দাফন করা হয়। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ছিলেন জহির হাসান সাদ্দাম। 5 আগস্টের পর গোপালগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি সব কয়টি মামলায় জামিন পাওয়ার পর কারা ফটকের সামনে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। এক পর্যায়ে হতাশায় মানসিকভাবে ভেঙে পড়েন তার স্ত্রী সুবর্ণা। 23 জানুয়ারি দুপুরে প্রথমে 9 মাসের শিশু সন্তান নাজিমকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছে ঢাকা। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুলে 6 শিক্ষার্থীকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। বাংলাদেশ টেলিভিশনে রায়টি সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।
গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য দিন ধার্য থাকলেও তা প্রস্তুত না হয় সেদিন রায় ঘোষণা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্ট রাজধানী চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া। সেই ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম কারাগারে আছেন। গত বছরের ১৪ জুলাই উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিবিসির প্রখ্যাত সাংবাদিক ও ৭১-এ বাংলাদেশের বন্ধু স্যার মার্ক টালি মারা গেছেন। রোববার দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। মার্ক টালি দীর্ঘদিন বিবিসিতে কাজ করেছেন। ব্রিটিশ ভারতীয় এই সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। স্বাধীনতা যুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওর মাধ্যমে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন তিনি। ১৯৩৫ সালে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন মার্ক টালি। পদ্মা সেতু চালু হলে ২% জিডিপি প্রবৃদ্ধি হবে বলে যেই প্রাক্কলন করা হয়েছিল সেই মোতাবেক জিডিপি তো বাড়েইনি, উল্টো জিডিপি কমেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ সচিবালয়ে রমজানের ভোগ্য পণ্যের সরবরাহ বিষয়ক প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। বৈঠকে রমজানের সাথে সংশ্লিষ্ট ভোগ্য পণ্যের উৎপাদক, আমদানিকারক ও বাজারজাতকারকরা যোগ দেন। গত বছরের রমজান থেকে এবছর এসব পণ্য 40% বেশি আমদানি হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। রমজানের বাজার গত বছরের তুলনায় আরও সহনশীল থাকবে বলেও দাবি করেন তিনি। পদ্মা সেতু নির্মাণের কারণে চালের দাম বেড়েছে বাণিজ্য উপদেষ্টার দেয়া সাম্প্রতিক এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের খরচ জাতীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ বাড়িয়েছে। সরাসরি কোয়ালিফাই করেও টি-20 বিশ্বকাপ খেলতে না পারাটা শুধু ক্রিকেটারদের জন্যই নয়, সকলের জন্যই হতাশাজনক। এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। নিরাপত্তার শঙ্কা থাকায় সরকারের সিদ্ধান্ত সঠিক, তবে যোগ্য নেতৃত্বের অভাবে কৌশলী হতে পারেনি বিসিবি, এমনটাই মনে করেন সাবেক ফুটবলার আমিনুল হক। মমিনুর রিপনের রিপোর্ট। গত একটা বছর ধরে যে বিশ্বকাপের জন্য প্রস্তুতি আর পরিকল্পনা করেছে লিটন দাসের দল, শেষ পর্যন্ত তার সবই ভেস্তে গেছে। নিজেদের ইতিহাসে প্রথমবার টুর্নামেন্টের আগেই দর্শক বনে গেছে বাংলাদেশ। ক্রিকেটার তো বটেই, মন ভেঙেছে লাখো ভক্তের। আমার মনে সবাই হতাশ বিশ্বকাপ খেলতে না পেরে। আমাদের সবারই হাই হোপ ছিল বিশ্বকাপ না। আমারও আশা ছিল যে আইসিসি আমাদের পক্ষ থেকে যে জিনিসটা ছিল সেটা আইসিসি মেনে নেবে এবং আমরা বিশ্বকাপ খেলবো। শেষ দিন পর্যন্ত আশায় ছিলাম, আমিও তাকিয়েছিলাম, বিকজ ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশ খেলবেন, এটা আসলে কেমন জানি। আগেও আমাদের টিমটা ভালো ছিল, বাট এইবার আমরা টি-20 ভালো খেলছিলাম। গত এক বছর ধরে আমাদের টি-20 পারফরমেন্স খুব ভালো। আমরা টি-20তে যেই ক্রিকেটটা খেলতে চাই সেই খেলাটা কিন্তু শুরু করেছিলাম খেলতে। নিরাপত্তা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত যথার্থ হলেও এমন পরিস্থিতির জন্য দায়টা বিসিবির উপরে চাপালেন সাফজয়ী সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক। সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রত্যাশাটা আরও বেশি ছিল তার। ব্যর্থতা রাখতেই হঠাৎ করেই সাকিব ইস্যুকে টেনে আনা হয়েছে বলে মনে করেন এই ক্রীড়াবিদ। ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না, তাদের হয়তোবা সুদূর প্রসারী যে ক্রিকেট কূটনীতির মাধ্যমে তারা হয়তোবা আমাদের দলকে যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান সাবেক খেলোয়াড়দের। থ্যাংক ইউ সো মাচ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।